আপনারা দেখছেন ভূতের দেশে অ্যানিমেশন চ্যানেল। এখানে আমরা তুলে ধরবো গ্রাম বাংলার ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্প ও সত্য ভূতের ঘটনা, যা আমরা ছোটবেলায় দাদু ঠাকুমার কাছে অবশ্যই শুনেছি। এবার থেকে আমাদের নতুন উদ্যোগ, আমরা প্রত্যেকটা গল্পের পর একটা প্রশ্ন উত্তর পর্ব রাখবো। সেই প্রশ্নে যারা সঠিক উত্তর দিতে পারবে এবং খুব সুন্দর সুন্দর কমেন্টস আমাদের উপহার দেবে, তাদের নাম আমরা পরবর্তী ভিডিও শেষে ঘোষণা করে দেব। তাহলে আর দেরি কেন, ঝটপট সাবস্ক্রাইব করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের পরিবেশন আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না একদম। আজকে একটু দেরি হয়ে গেল বাড়ি ফিরতে, অন্ধকার রাস্তা। বাবা বারবার বলেছিল একটু তাড়াতাড়ি আসতে, কিন্তু কি করব, ফ্লাইটটা যে এতটা দেরি করবে বুঝতে পারিনি। অনেকদিন পর দেশে ফিরছি, সঙ্গে কিছু টাকা আছে, ওটাই তো বেশি ভয়। নিজের মনে মনে কথা বলতে বলতে হাঁটতে থাকে প্রতীক। গ্রামের রাস্তার চারিদিক থেকে ভেসে আসছে শিয়াল আর কুকুরের ডাক। আরে, দুজন ওখানে দাঁড়িয়ে আছে না? ওরা কারা? এই বিপদের কথাই বাবা বলছিল, অন্ধকারে ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। ওরা কি সেই গুন্ডা? ওরা দুজনে এদিকে এগিয়ে আসছে, মুখটা কেমন কালো কাপড়ে ঢাকা। ছেলেটার জন্য বড্ড চিন্তা হচ্ছে। কালকে রাতে আসার কথা, কিন্তু আর ছেলেটা বাড়িতে আসেনি। কোথায় গেল ফোনেও পাচ্ছি না, ফোন বন্ধ বলছে। আচ্ছা জেঠু, তুমি চিন্তা করো না, আমি দেখছি, থানা একবার খবর দেব। হ্যাঁ দেখ না বাবা, ছেলেটা কোথায় গেল। তোরা লেখাপড়া জানিস, তোরা ব্যাপারটা ভালো বুঝতে পারবে। আমি যে অত শত বুঝি না। জেঠু তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না। আমি প্রথমে থানায় যাব, তারপর বড়বাবুর সাহায্য নিয়ে আমি এয়ারপোর্টে গিয়ে চেক করে বলবো বিমানে উঠেছিল কিনা। 24 ঘন্টা হয়ে গেল, প্রতীক যে কোথায় গেল বুঝতেই পারছি না। রাতের অন্ধকারে কালো চাদর মুড়ি দিয়ে আজও দুজন দাঁড়িয়ে আছে। না, আমাদের কদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে বুঝলি, পুলিশ কেস হবে শুনলাম। দুদিন লুকিয়ে থাকা ভালো। আজ রাতে কাউকে পেলে তার পকেট ফাঁকা করে তারপরেই পুরো নিরুদ্দেশ। সেদিন একটু বেশি মাথা গরম হয়ে গেছিল, কতগুলো টাকা বলে কথা, গেল রাগ উঠে, রাগের মাথায় দিলাম। দুজনেই কথা বলছিল, এমন সময় পেছনে শুকনো পাতার উপর খসখস আওয়াজ শুনে তাকিয়ে দেখে কিছুটা দূরে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। কেমন একটা অদ্ভুত ভাবে হেলতে দুলতে এগিয়ে আসছে। কে ওখানে? ওকে ছাড়া যাবে না, ও আমাদের সব কথা শুনে ফেলেছে, ওকে ধর। দুজনেই আস্তে আস্তে এগিয়ে যায় ছায়া মূর্তিটার দিকে। ছায়া মূর্তিটা যেন ওদের দেখে আস্তে আস্তে পিছিয়ে যায়। এই দাঁড়া বলছি, দাঁড়া, এক্ষুনি দাঁড়া। গুন্ডাটা দৌড়ে যায় সেই দিকে, কিন্তু একই চোখের সামনে থাকা ছায়া মূর্তিটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, আর এক ভয়ঙ্কর অট্ট হাসিতে চারিদিক কেঁপে ওঠে। এটা কি হলো? ভারী অদ্ভুত ব্যাপার তো, এখান থেকে চল। এই ব্যাপারটা না ভালো ঠেকছে না বুঝলি, চল চল এখান থেকে চল। দুজনেই হাঁটতে শুরু করে। বারবার তাদের মনে হতে থাকে ওদের পিছু কেউ নিয়েছে। তার পায়ের চলার শব্দ ও তারা স্পষ্ট শুনতে পায়। প্রতিবারে তারা পেছনে ঘুরে তাকায়, তাকিয়ে বারে বারে একটা ছায়া মূর্তি দেখতে পায়। আচ্ছা, কোনো অশরীরী? চুপ কর, চুপ কর তো,
আমাদের মতো শয়তান থাকতে আবার অশরীরী। কেন জানি না, আমার ব্যাপারটা ভালো লাগছে না। এমন সময় তাদের কাঁধে হাতের অনুভূতি হয়, তার সাথে একটা ঠান্ডা শীতল বাতাসে স্পর্শ অনুভব করে তার কাঁধে। কেউ যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পেছনে ফিরে তাকায় গুন্ডাটা, কিন্তু একই পেছন ফিরে তাকাতেই যা দেখে সে চিৎকার করে ওঠে। দেখতে পায় পেছনে দাঁড়িয়ে আছে প্রতীক। কালকে তারা তাকে যেভাবে মেরেছিল ঠিক সেইভাবেই আহত অবস্থায় দাঁড়িয়ে আছে। তাজা রক্ত এখনো সেখান থেকে ঝরছে। এটা কি করে সম্ভব? এটা তো কালকে সেই ছেলেটা, কিন্তু ওকে তো আমরা মেরে পদ্মার বিলে পুঁতে দিয়েছি। ওইখানে এলো কি করে? তোরা আমার দেহটা ওখানেই তো পুঁতে দিয়েছিস। কেন, কি ক্ষতি করেছিলাম আমি তোদের? শুধুমাত্র টাকার জন্য তোদের আমি ছাড়বো না। আমাদের পালাতে হবে, পালা। এই বলে দুজনে পালাতে শুরু করে, কিন্তু প্রতীকের প্রেতাত্মা একজনকে ধরে ফেলে। ধরে তাকে টানতে টানতে পদ্মার বিলে নামতে থাকে। আমাকে বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। ও তোকে বাঁচাবে না, কিন্তু ওকেও আমি ছাড়বো না। আগে তোকে মারবো, তারপরে ওকে। টানতে টানতে পদ্মার বিলে নেমে পড়ে প্রতীক। পদ্মার বিলের পাঁকে তাকে ডুবিয়ে ডুবিয়ে মেরে শান্ত হয় প্রতীকের প্রেতাত্মা। এটা তো জেলে পাড়ার রতন জেলে। এখানে এভাবে কাদামাখা অবস্থায় কেন? গ্রামে যে কি শুরু হলো! লোকেদের হইচই আর কোলাহল শুরু হয়ে যায়। সবাই রাতের বেলা পদ্মার বিল থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, তাই ভয়ে এই পাশটা কেউ আসে না। দিনের বেলায় রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকে পদ্মার বিলের চারিপাশে ছোট ছোট প্রাণীর হাড় পড়ে থাকতে দেখে। কিরে প্রশান্ত, 3 দিন হয়ে গেল, ছেলেটার কোনো খোঁজ পেলি? এদিকে যেদিন থেকে প্রতীকের আসার কথা, সেই দিন থেকে পদ্মার বিল থেকে ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। না কাকা, ও এসেছে, কিন্তু ও কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। চেষ্টা করছি থানার বাবুরা মিলে একসাথে খোঁজার, কিন্তু খোঁজ পাচ্ছি না। জানি না, বুঝতে পারছি না সঠিক। আজকে আমাকে একবার শহরে যেতে হবে, দেখি কিছু যদি খোঁজ পাই। প্রশান্ত শহর থেকে যখন ফেরে তখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। হালকা বৃষ্টি পড়ছে তখন। প্রশান্ত একা একা হেঁটে হেঁটে ফিরছে। পদ্মার বিলের পাশে আসতেই প্রশান্ত দেখতে পায় দূরে একজন পদ্মা বিলের পাশে বসে আছে। একটু কাছে যেতেই একটা আওয়াজ শুনতে পায়, যেন কেউ কড়মড় করে কিছু চিবিয়ে খাচ্ছে। একটা মানুষ বসে আছে না, কিন্তু কি খাচ্ছে ও? প্রশান্ত কৌতূহলবশত এগিয়ে যায়। একদম কাছে গিয়ে দেখি একটা লোক বসে কিছু একটা খাচ্ছে, যা চিবিয়ে খাওয়ার জন্য এই বিভৎস আওয়াজ হচ্ছে। প্রশান্ত সামনে গিয়ে যা দেখে তাতে সে চমকে ওঠে। এটা প্রতীক। কি ভয়ঙ্কর তার চেহারা!
চোখ দুটো সাদা, গোটা গায়ে আঘাতের চিহ্ন। সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একটা আস্ত বড় মুরগি। প্রশান্ত চমকে দুপা পিছিয়ে যায়, ভয় ভয় বলে ওঠে, প্রতীক ভাই, তোর এরকম বিভৎস অবস্থা কি করে? ওরা দুজনে আমাকে ডাকার জন্য মেরে দিয়েছে, আর এই ভত্তার পীরের পাকে আমার মৃতদেহ আটকে আছে। তার মানে তুই মৃত? ওরা দুজনে জানতে পেরেছিল আমি আসছি সেদিন রাতে। আরে দুজন ওখানে দাঁড়িয়ে আছে না, ওরা কারা? এই বিপদের কথাই বাবা বলছিল, অন্ধকারে ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। ওরা কি সেই গুন্ডা? ওরা দুজনে এদিকে এগিয়ে আসছে, মুখটা কেমন কালো কাপড়ে ঢাকা। ওদের হাতে টাকাটা কিছুতেই দেওয়া যাবে না, আমি বরং এখানেই টাকার ব্যাগটা রেখে দিই। তুই অমল কাকার ছেলে প্রতীক না? তোর বিদেশ থেকে আসার কথা। তাড়াতাড়ি টাকার ব্যাগটা দে, নয়তো তোকে এখন খতম করে দেব। না না, আমার কাছে টাকার কোনো ব্যাগ নেই। বিদেশ থেকে আসবি আর টাকা নিয়ে আসবি না, তা কি করে হয় চাঁদু? তোর কাছে টাকা আছে, দে 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 দে, টাকা দে, টাকা দে। প্রতীক ভয়ে ভয়ে বলে, আমার কাছে কোনো টাকা নেই, সত্যি বলছি। তোমরা দেখো। তারা খুব ভালো করে খোঁজে, কিন্তু কোনো টাকা পায় না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাই। আমার সাথে সত্যি কোনো টাকা নেই। তোকে ছাড়া যাবে না, তোকে ছাড়লে আমাদের ক্ষতি হয়ে যাবে। আমাকে মেরো না, আমাকে মেরো না। আমার বাবা মা অসুস্থ, আমার কিছু হয়ে গেলে ওনাদের দেখার মতো কেউ থাকবে না। গুন্ডা দুটো প্রতীকের কোনো কথাই শোনে না, তারা ছুরি দিয়ে আঘাত করতে থাকে প্রতীককে। এইসব কি বলছিস ভাই? আমি যেটুকে কথা দিয়েছিলাম তোকে খুঁজে বের করব। যা হওয়ার হয়ে গেছে, এই ঝোপের মধ্যে থেকে ব্যাগটা নিয়ে গিয়ে বাবা মাকে দিস। আমার বাবা মায়ের খেয়াল রাখিস। এতদিন আমি এই টাকার প্রতিশোধ নেওয়ার জন্যই এখানে ছিলাম। প্রতিশোধ নেওয়ার পরই আমার হবে মুক্তি। আমি আসছি প্রতিশোধ নিয়ে। ঘরের বাইরে উঠোনে ঘোরাফেরা করছিল জেলেপাড়ার আরেকজন জেলে। হঠাৎ সে দেখে গাছের আড়াল থেকে দুটো জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে। ওটা কি? এই যা যা। শিয়াল কুকুর ভেবে একবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু লাল জ্বলন্ত চোখ দেখে ভয় পেয়ে যায়। কি এটা? গাছের আড়াল থেকে বেরিয়ে আসে প্রতীকের প্রেতাত্মা। না না না, এটা হতে পারে না। কটা টাকার লোভে নিজের এলাকার ছেলেকে খুন করে ফেললি, তোকে আমি ছাড়বো না। প্রতীকের প্রেতাত্মা এগিয়ে যায়, ভয় পড়ে যায় সেই গুন্ডা। তখন তার পা টানতে টানতে পদ্মার বিলে নেমে যায় প্রতীক।
আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে মেরো না, আর কখনো হবে না। আমাকে আমাকে ক্ষমা করো, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিছুক্ষণ পদ্মার বিলের জলে বড় বড় বুদবুদ ওঠে। শিয়াল কুকুর ডেকে ওঠে চারিদিক থেকে। তারপর শান্ত হয়ে যায় সবকিছু। আজকের প্রশ্ন, প্রতীকের ভূত গুন্ডার কি ধরে টানতে টানতে পদ্মার বিলে নিয়ে গিয়েছিল? গলা, পা না হাত? কমেন্ট করতে ভুলো না কিন্তু।